হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স পাঠশালা। তো এখন আমরা যে চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার, ক্লাস 11 সেমিস্টার 1 এর খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। মূলত এই চ্যাপ্টারেতে আমরা ওয়ার্ক, এনার্জি এবং পাওয়ার, কার্য, ক্ষমতা, শক্তি, এই তিনটে জিনিসকে নিয়ে আলোচনা করব। তো চলে আসা যাক চ্যাপ্টারটার মূল বিষয়বস্তুতে। প্রথমে চলে আসি ওয়ার্ক কী জিনিস। যদি কোনো বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করা হয় এবং সেই ফোর্সের প্রভাবে যদি বস্তুর যদি কোনো ডিসপ্লেসমেন্ট বা সরণ হয়, তখন বলা হয়ে থাকে যে প্রযুক্ত বল কৃতকার্য করেছে। কিন্তু এটা বলার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, কি না, প্রযুক্ত বল, বল তো প্রযুক্ত হচ্ছেই, বল তো প্রযুক্ত হচ্ছেই, কিন্তু মনে রাখতে হবে যে প্রযুক্ত বলের অভিমুখেই যেন বস্তুর সরণ হয়, প্রযুক্ত বলের অভিমুখেই যেন বস্তুর সরণ হয়। এবং যদি সরণ এরকম হয়, প্রযুক্ত বলের অভিমুখে যদি বস্তুর সরণ হয়, তখন বলা হবে প্রযুক্ত বল কৃতকার্য করেছে। দ্যাট মিন্স ফোর্স যদি কোনো বডির উপর অ্যাপ্লাই হয় এবং ডিসপ্লেসমেন্ট যদি হয়, বডিটার কোন ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট হয়, না ফোর্সের ডাইরেকশনে যেন ডিসপ্লেসমেন্ট হয়। ফোর্স যেদিকে অ্যাক্টিভেট আছে সেই ডাইরেকশনে যদি বডির ডিসপ্লেসমেন্ট হয়, তবে বলা হবে ওই ফোর্সটা কি করেছে, না ওয়ার্ক ডান করেছে। কিন্তু প্রশ্ন উঠতে পারে, স্যার যদি ধরুন কোনো একটা ফোর্স বডির উপর দিলাম, ফোর্স যেদিকে দিচ্ছি কোনো কারণে ফোর্সের ডাইরেকশন বরাবর ডিসপ্লেসমেন্ট হলো না, অন্য কোনো ডাইরেকশন বরাবর ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে স্যার কি সেখানে কোনো ওয়ার্ক ডান হবে না? আর যদিও বা ওয়ার্ক ডান হয়, সেটাকে কি করে মেজার করব, পরিমাপ করব কি করে? অবশ্যই সেখানে ওয়ার্ক ডান হবে। কিন্তু আমাদের এই কনসেপ্টটা প্রত্যেককে মাথাতে কিন্তু রাখতে হবে যে আমরা যখন ক্যালকুলেট করব যে ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই দিকে কতটা ফোর্স অ্যাক্টিভেট হচ্ছে, সেই ফোর্সের সঙ্গেই কিন্তু ডিসপ্লেসমেন্টকে আমরা সেই ফোর্সের, সেই পার্টিকুলার ফোর্সের জন্যই কিন্তু আমরা ডিসপ্লেসমেন্ট ধরবো এবং সেই পার্টিকুলার ফোর্সের জন্যই কিন্তু ওয়ার্ক ডান আমরা ক্যালকুলেট করব। ওকে, তাহলে মোদ্দা কথা ডেফিনেশনে যদি আমরা বলি, তাহলে আমরা অবশ্যই কি বলবো, না কোনো বডির উপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ কোনো বডির উপর যদি ফোর্স কাজ করে এবং সেই ফোর্স যেদিকে অ্যাক্টিভ হচ্ছে, ফোর্স যেদিকে ডাইরেক্টেড হচ্ছে, সেই দিক বরাবর যদি কোনো বডির ডিসপ্লেসমেন্ট হয়, তবে বলা হবে ওই ফোর্সটা কি করেছে, ওয়ার্ক ডান করেছে। ওকে, তো আমরা মেজার করব কি করে? দেখো সাধারণভাবে আমরা মেজার করব কি করে, না আমরা তো বললাম ওই ফোর্সটা ওয়ার্ক ডান করেছে, কথা বললাম, কিন্তু কতটা ওয়ার্ক ডান করেছে সেটাকে মেজার করব কি করে? সেটাকে মেজার করার জন্য আমরা কি করব, না ফোর্সকে কি দিয়ে গুণ করব আমরা, না ওই প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণকে দিয়ে আমরা কিন্তু কি গুণ করব। অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্স, এই যে অ্যাপ্লাইড ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি অ্যালং দ্য ডাইরেকশন অফ ফোর্স। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যেদিকে ঘটেছে বা ফোর্স যেদিকে অ্যাক্টিভ আছে, ডাইরেক্টেড আছে, সেই দিক বরাবর যে বডির ডিসপ্লেসমেন্ট, যতটা ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টকে দিয়ে আমরা ফোর্সকে কিন্তু কি মাল্টিপ্লাই করব। এটা হচ্ছে মেজারমেন্ট। তো আমরা বললাম প্রথম ডেফিনেশন দেওয়ার সময় বললাম কোনো একটা ফোর্সের প্রভাবে যদি কোনো বডি যদি ডিসপ্লেসমেন্ট হয়, ফোর্সের প্রভাবে ফোর্সের ডাইরেকশন বরাবর যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ফোর্সের ডাইরেকশন বরাবর যদি ডিসপ্লেসমেন্ট হয়, তখন বলা হবে ওই ফোর্স ওয়ার্ক ডান করেছে। কিন্তু কতটা ওয়ার্ক ডান করেছে কি করে যে বুঝবো, সেটা এইমাত্র আমি বললাম যে ওই যে ফোর্সের ভ্যালু এবং ফোর্সের ডাইরেকশন বরাবর যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেই ডিসপ্লেসমেন্টের ভ্যালুকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে যেটা পাবো সেটাই হয়ে যাবে মেজারমেন্ট অফ ফোর্স। ওকে, এইবার আমাদের বুঝতে হবে যে এই যে আমরা বললাম যে ফোর্সকে আমরা ফোর্সের ডাইরেকশন বরাবর অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করব, তবে আমরা ওয়ার্ক ডান পাবো, সেই ফোর্সের জন্য ওয়ার্ক ডান পাবো। তো এটাকে আমরা ম্যাথামেটিক্যালি কি করে বোঝাই সেটাকে আমরা দেখব। ওকে, তার আগে একটুখানি জেনে নেওয়া যাক ফোর্স কীরকম ধরনের কোয়ান্টিটি। ফোর্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি। এই ফোর্স বলছি, ওয়ার্ক ডান কেমন ধরনের কোয়ান্টিটি? ওয়ার্ক ডান হচ্ছে এক ধরনের কি না স্কেলার কোয়ান্টিটি। ওকে, না স্কেলার কোয়ান্টিটি আমরা কাকে বলেছিলাম মনে করে দেখো তোমরা, আমরা বলেছিলাম যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির শুধুমাত্র ম্যাগনিটিউড আছে বাট কোনো ডিরেকশন নেই, এবং যারা ভেক্টর অ্যালজেব্রাকে ফলো করে না,
তাদেরকে আমরা কি বলেছিলাম স্কেলার কোয়ান্টিটি। তো ওয়ার্ক ডান ইজ এক্সাম্পল অফ স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক ডান কেমন ধরনের রাশি? না একটা স্কেলার রাশি। ওকে, তো এইবার চলো আমরা দেখব যে কিভাবে আমরা ডেফিনিশন অনুযায়ী ফোর্সকে ম্যাথামেটিক্যালি আমরা কি করে আইডেন্টিফাই করতে পারি বা ডিটেক্ট করতে পারি বা মেজার করতে পারি, সেটাকে আমরা দেখব। চলো দেখা যাক। তাহলে চলো এবার আমরা এক্সাম্পল দিয়ে ম্যাথামেটিক্যালি বুঝে নিই যে ওয়ার্ক ডান কে কীভাবে আমরা মেজার করব বা ওয়ার্ক ডান আমরা কি করে ক্যালকুলেট করব। ওকে, তো আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করার সময়তে প্রথমে যে ছবিটা এঁকেছি সেই ছবিটা দেখো। এম ভরের একটা বস্তু আছে, এই এম ভরের বস্তুর উপর এফ ফোর্স অ্যাক্টিভেট হচ্ছে। এর ফলে এম ভরের বস্তুটা এক্স পরিমাণ কি হয়েছে? ডিসপ্লেসড হয়েছে। কোন দিকে? না ফোর্স যেদিকে কাজ করছে, এই যে ফোর্স যেদিকে কাজ করছে এদিকে ফোর্স কাজ করছিল, ফোর্সের দিক বরাবর ডিসপ্লেসড হয়েছে। তো আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম কৃতকার্য মানে প্রযুক্ত বল ইন্টু বলের অভিমুখে সরণ। দ্যাট মিনস ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডাইরেকশন অফ ফোর্স। তো আমরা সেটাই করেছি। দেখো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করেছি। ওয়ার্ক ডান ক্যালকুলেট করার সময় কি করেছি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করেছি। আচ্ছা তোমরাই বলো যে ফোর্স যেদিকে কাজ করছে সেদিকেই যেহেতু ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে ফোর্সের ডাইরেকশন আর ডিসপ্লেসমেন্ট ডাইরেকশনের মধ্যে কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তো সেটাকে যেহেতু 0 ডিগ্রি, তাহলে আমরা এই এফ ইন্টু এক্সকে কি লিখতে পারি? এফ এক্স কস 0 ডিগ্রি। কেন স্যার কস 0 ডিগ্রি লিখলেন? কারণ কস 0 ডিগ্রি ভ্যালু 1, তো এফ ইন্টু এক্সের সঙ্গে 1 গুণ করলে সেই এফ এক্সই পড়ে থাকে। কিন্তু এফ এক্স কস 0 ডিগ্রি লিখলে একটা যে সুবিধা হচ্ছে, সেই সুবিধাটা কি? আমরা এটাকে এফ ভেক্টর ডট এক্স ভেক্টর বলতে পারছি। অর্থাৎ ওয়ার্ক ডানকে আমরা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারলাম। কি কি ভেক্টর? এক নম্বর হচ্ছে এই ফোর্স ভেক্টর, আর এক নম্বর হচ্ছে কি এই ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে আমরা নতুন একটা জিনিস জানলাম যে আমরা যদি ফোর্স ভেক্টর এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করি, তাহলে আমরা কি পাবো? না ওয়ার্ক ডান পাবো, যেটা ফার্স্ট এক্সাম্পল থেকে বুঝে ফেললাম। এবার সেকেন্ড এক্সাম্পল আমরা চলে আসবো। সেকেন্ড এক্সাম্পল আসার সময় তো আমি একটু মনে করিয়ে দিই, এই কিছুক্ষণ আগে আমি বলেছি যে ফোর্সের ডাইরেকশন বরাবর যদি কোনো কারণে বস্তু ডিসপ্লেসমেন্ট না হয়, মানে আমরা যে ডাইরেকশনে ফোর্স দিচ্ছি সেই ডাইরেকশন বরাবর যদি কোনো বডির ডিসপ্লেসমেন্ট না হয়, তাহলে কি সেখানে কোনো ওয়ার্ক ডান করছে? বাকি যদি ওয়ার্ক ডান করেও থাকে, সেই ওয়ার্ক ডানকে কী করে মাপবো? পরিমাপ করো, মেজার করো। দেখো সেখানে চলে আসছে। যেমন ধরো এই ফিগারটার ক্ষেত্রে ভাবো, এই ফিগারটার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? এম মাসের একটা বডি আছে, এই বডিটার উপর আমরা কি দিচ্ছি বলো? এফ ফোর্স অ্যাক্টিভেট করেছি। এফ ফোর্স অ্যাক্টিভেট করলে কি হচ্ছে না, এফ ফোর্সের ডাইরেকশনে বডি কিন্তু ডিসপ্লেসমেন্ট ঘটেনি, এফ ফোর্সের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে কিন্তু বডির ডিসপ্লেসমেন্ট ঘটেছে। কতটা ডিসপ্লেসমেন্ট ঘটেছে? এই এম মাস এখান থেকে সরে এখানে চলে যাচ্ছে, মানে এক্স অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে তোমরাই বলো, এই দিক বরাবর দিয়েছিলাম আমি ফোর্স এফ, কিন্তু অ্যাকচুয়ালি এই যে এফ ফোর্সটা দিক বরাবর কাজ করছে, এই ফোর্স সেট দিক বরাবর ডিসপ্লেসমেন্ট হয়নি। তাহলে এই ফোর্সের কোন দিক বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে? এই ফোর্সের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে কিন্তু ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে যে দিক বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে সেই দিক বরাবর কত ফোর্স কাজ করছে? এফ কস থিটা। কারণ আমরা জানি যে যার সঙ্গে অ্যাঙ্গেল করে ভেক্টরের সেই দিক বরাবর কম্পোনেন্ট করার সময় আমরা কস থিটাকে ইউজ করি। সো এফ কস থিটা এই ফোর্সের দিক বরাবর কিন্তু ডিসপ্লেসমেন্ট ঘটেছে এক্স। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন, আমরা ডেফিনেশন অনুযায়ী কি বলতে পারি? প্রযুক্ত বল ইন্টু বলের অভিমুখে বস্তুর সরণ, অ্যাপ্লাইড ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স। তো আমরা সেটাই করবো। তো অ্যাপ্লাইড ফোর্স কত? ডিসপ্লেসমেন্ট যেদিকে ঘটেছে সেই দিক বরাবর ফোর্সের ডাইরেকশন কত? না এফ কস থিটা। কত ডিসপ্লেসমেন্ট ঘটেছে? এক্স ডিসপ্লেসমেন্ট ঘটেছে। তাহলে আলটিমেটলি আমরা কত পেলাম বলো? এফ এক্স কস থিটা।
এফ এক্স কস থিটা মানে আমরা কি বলতে পারি এফ ভেক্টর ডট এক্স ভেক্টর। কেন? কারণ আমরা ভেক্টর পড়ার সময় তো আমরা পড়েছিলাম যে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি এ বি কস থিটা হয়। তাহলে এখানে এফ এক্স কস থিটা হয়েছে মানে এফ ভেক্টর ডট এক্স ভেক্টর। দেখো প্রথম এক্সাম্পলে কিন্তু আমরা যেদিক বরাবর ফোর্স অ্যাপ্লাই হয়েছে সেদিক বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেই ক্ষেত্রেও ওয়ার্ক ডানকে আমরা ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট আকারে কিন্তু রিপ্রেজেন্ট করতে পেরেছি। আর এখানে দেখো যেদিক বরাবর আমি ফোর্স দিয়েছিলাম সেই দিক বরাবর কিন্তু বডির ডিসপ্লেসমেন্ট হয়নি, সেক্ষেত্রেও কিন্তু ওয়ার্ক ডান ক্যালকুলেট করার সময় আমরা কিন্তু সেই ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্টের মাধ্যমে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারলাম। 3 নম্বর এক্সাম্পলে চলে আসি। 3 নম্বর এক্সাম্পলে দেখো আমরা ফোর্স দিয়েছি কোন দিকে না, আমরা ফোর্স দিয়েছি হচ্ছে এই দিকটাতে, এই দিকটাতে আমরা ফোর্স দিয়েছি। তো এই দিকে ফোর্স দেওয়ার জন্য বডির ডিসপ্লেসমেন্ট এই দিক বরাবর হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে বা অন্য কোনো ফোর্সের এফেক্টে বডি কি করেছে না এই দিক থেকে এই দিকে ডিসপ্লেসড হয়েছে। কত পরিমাণ ডিসপ্লেস হয়েছে? এক্স পরিমাণ ডিসপ্লেস হয়েছে। এটা অন্য কোনো ফোর্সের কারণে হতেই পারে, বাট আমার ফোর্সের দৃষ্টিকোণ থেকে আমার ফোর্স ওই ডিসপ্লেসমেন্টের জন্য কত ওয়ার্ক ডান করলো সেটা আমরা দেখব। তো আমার ফোর্স কোন দিকে কাজ করেছে? এই দিকে কাজ করেছে, মানে এই ডাইরেকশনে কাজ করেছে। আর ডিসপ্লেসমেন্ট কোন ডাইরেকশনে হয়েছে বলো? এই ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন আর ফোর্সের ডাইরেকশনের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা যেটা এই মাত্র পড়লাম যে ফোর্সের ডাইরেকশন বরাবর আমরা ডিসপ্লেসমেন্টে ক্যালকুলেট করব, তাহলে এদিক বরাবর যদি এই ডাইরেকশন বরাবর যদি ফোর্স আমার এফ হয়, তাহলে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন বরাবর ফোর্স কত হবে? এফ কস 180। কেন না এই ডাইরেকশনটা ডিসপ্লেসমেন্ট ডাইরেকশনের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে বলো? এই অ্যাঙ্গেলটা টোটাল অ্যাঙ্গেলটা কত করেছে? 180। তাহলে এফ এর এদিক বরাবর কম্পোনেন্ট কত? এফ কস 180। দেখো আমার ফোর্স দিয়ে কাজ করলো ঠিকই, কিন্তু বাট আমার ফোর্সের ডিসপ্লেসমেন্টের দিক বরাবর ফোর্সের কতটা ফোর্স কাজ করেছে? এফ কস 180 ফোর্স কাজ করেছে, এটা এই দিক বরাবরই কাজ করেছে এবং এই দিক বরাবরই ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স। তো আমরা যেটা ডেফিনেশনে দেখেছিলাম যে আমরা ফোর্সকে কি দিয়ে গুণ করবো? যেদিক বরাবর ফোর্স কাজ করেছে সেই দিক বরাবর যতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করবো, তাকে করেছি। তাহলে এফ কস 180 ভ্যালু -1, তাই কত হয়েছে? মাইনাস এফ ক্রস এস। এফ কস 180 ইন্টু এক্সকে আমরা কি বলতে পারি? এফ ডট এক্সই বলতে পারি, কারণ এফ ভেক্টর এবং এক্স ভেক্টরের মধ্যে এখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো থিটা যেহেতু 180, সো এ ডট বি যদি এবি কস থিটা হয়, তাহলে এখানেও এফ ডট এক্স ইকুয়াল টু কি? এফ এক্স কস থিটা হয়েছে। কি বোঝা গেল? অর্থাৎ আমরা সব সময়ের জন্যই যে ওয়ার্ক ডানকে কিন্তু দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আকারে কিন্তু প্রকাশ করতে পারি। অর্থাৎ দেখো ওই জন্য লিখেছি ওয়ার্ক ডান ইকুয়াল টু ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। কৃতকার্য ইকুয়াল টু কি? বল এবং সরণের মধ্যে কি? ডট প্রোডাক্ট। কি বোঝা গেল? তাহলে আমরা ফোর্সকে ডিফাইন করলাম এবং সেই সঙ্গে সঙ্গে এক্সাম্পলের মাধ্যমে বুঝলাম যে ফোর্সকে কি করে মেজার করতে হয়, এবং মেজার করতে গিয়ে দেখলাম ওয়ার্ক ডানকে কি করে মেজার করতে হয়। তো মেজার করতে গিয়ে দেখলাম যে ওয়ার্ক ডানকে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট আকারেও কিন্তু রিপ্রেজেন্ট করা যায়, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এফ ভেক্টর ডট এক্স ভেক্টর। ওকে, তো এইবার আমরা চলে আসবো যে ফোর্স যে অ্যাক্টিভেট হচ্ছে, এই ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান হচ্ছে, এই ওয়ার্ক ডান মেনলি ভাবে দু রকমের ওয়ার্ক ডান হয়। কি কি? প্রথমে হচ্ছে 1 নম্বর ওয়ার্ক ডান হচ্ছে একদম 1 নম্বর ওয়ার্ক ডান কি না বলের দ্বারা কৃতকার্য, অর্থাৎ ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। ওকে, বলের দ্বারা কৃতকার্য বা ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। আর 2 নম্বর কি না বলের বিরুদ্ধে কৃতকার্য, ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স। এই বলের দ্বারা কৃতকার্যকে আমরা কি বলে থাকি না ধনাত্মক কৃতকার্য বলে থাকি, পজিটিভ ওয়ার্ক ডানও বলে থাকি। আর বলের বিরুদ্ধে কৃতকার্য কি বলে থাকি? ঋণাত্মক কৃতকার্য বা নেগেটিভ ওয়ার্ক ডানও বলে থাকি। তাহলে মেনলি ভাবে ফোর্স যে ওয়ার্ক ডান করছে সেই ওয়ার্ক ডান দু রকমের, একটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স আর একটা হচ্ছে ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স, বা পজিটিভ ওয়ার্ক ডান বাকি নেগেটিভ ওয়ার্ক ডান। কখন পজিটিভ ওয়ার্ক ডান হচ্ছে কখন নেগেটিভ ওয়ার্ক ডান হচ্ছে আমরা দেখব।
দেখো ফোর্স যেদিকে কাজ করছে, মানে আমি যদি যে ডাইরেকশনে ফোর্স দিয়েছি সেই ডাইরেকশন বরাবরই ডিসপ্লেসমেন্ট হয়েছে। অর্থাৎ এফ এবং এক্স এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? না 0 ডিগ্রি হয়েছে। ওকে, এফ আর এক্স এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়েছে। তাহলে যদি আমার দেওয়া ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এদের মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ আমি যেদিকে ফোর্স দিয়েছি প্রপারলি সেই দিকে যদি ডিসপ্লেসমেন্ট হয়, তখন আমরা কি বলবো? সেই ফোর্সটা পজিটিভ ওয়ার্ক করেছে। কারণ দেখো এখানে ডাব্লিউ ইকুয়াল টু প্লাস এফ এক্সই বেরিয়েছে। এফ এক্স কস 0 ডিগ্রি মানে ডাব্লিউ ইকুয়াল টু প্লাস এফ এক্স, কি তাই তো? পজিটিভ ওয়ার্ক ডান, পজিটিভ হয়েছে, সেই জন্য আমরা এটাকে কি বলছি? না পজিটিভ ওয়ার্ক ডান বলছি। এবং এই ওয়ার্ক ডানটাকে আমরা কি বলছি? বলের দ্বারা কৃতকার্য বলছি, অর্থাৎ ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স বলছি। নেগেটিভ ওয়ার্ক ডান কি? ধরো আমি এই ডাইরেকশনে ফোর্স দিয়েছি, কিন্তু বডি মুভ করেছে এই ডাইরেকশনে। এই ডাইরেকশনে বডি মুভ করার জন্য হয়তো অন্য কোনো ফোর্স দায়ী, বাট আমি ক্যালকুলেট করছি আমার ফোর্স এই সময় কত ওয়ার্ক ডান করেছে। দেখো আমি ফোর্স দিয়েছি এইদিকে, বাট বডির মুভমেন্ট হয়েছে এইদিকে, তাহলে আমি কি বলবো? আমার ফোর্স তখন কেমন ওয়ার্ক ডান করেছে? আমার ফোর্স তখন ওয়ার্ক ডান করেছে এফ ডট এক্স, তাহলে এফ এক্স কস 180, কারণ ডিসপ্লেসমেন্ট হয়েছে এইদিকে, এইদিকে হয়েছে এক্স আর এদিকে হচ্ছে এফ। এফ আর এক্স এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি এক্ষেত্রে? টোটালি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো? তো এফ ভেক্টর এক্স ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি, তাহলে এফ এক্স কস 180, দেখো এফ এক্স কস 180, কস 180 ভ্যালু কত? -1। তো ডাব্লিউ ইকুয়াল টু কত হয়ে গেছে? মাইনাস এফ এক্স হয়ে গেছে। দেখো অটোমেটিক্যালি মাইনাস চলে এসছে। তার মানে আমরা এই ওয়ার্ক ডানটাকে আমরা কি বলছি? না নেগেটিভ ওয়ার্ক ডান বলছি, বা এই ওয়ার্ক ডানটাকে আমরা কি বলছি? না ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স বলছি। ওকে, তাহলে ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, পজিটিভ ওয়ার্ক ডান এবং নেগেটিভ ওয়ার্ক ডানের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এইবার আমার চলে আসবো যা কনসেপ্ট অফ নো ওয়ার্ক ফোর্স, অর্থাৎ কার্যহীন বলের ধারণা। কার্যহীন বল কি জিনিস? কথাটা থেকে কিছু একটা অনুমান করা যাচ্ছে যে কার্যহীন বল হতে পারে এরকম একটা কোনো একটা জিনিস যেখানে বল কাজ করছে কিন্তু কার্য হচ্ছে না, অর্থাৎ ফোর্স অ্যাক্টিভ আছে বাট দেয়ার আর নো ওয়ার্ক ডান হ্যাপেন্স, কোনো ওয়ার্ক ডান কিন্তু ঘটছে না। দেখো বলা হয়েছে যে বল প্রযুক্ত হওয়া সত্ত্বেও যদি কৃতকার্য না হয়, ইফ দেয়ার আর নো ওয়ার্ক হোয়েন দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড, তখন সেই বলটাকে পার্টিকুলার সেই বলটাকে আমরা কি বলছি? নো ওয়ার্ক ফোর্স বা কার্যহীন বল, সেটাকে আমরা কি বলছি? নো ওয়ার্ক ফোর্স বা কার্যহীন বল। কেমন, কিভাবে হতে পারে, কোন ক্ষেত্রে হতে পারে? তাহলে ফোর্স অ্যাক্টিভেট আছে বাট ওয়ার্ক ডান 0। দেখো এক্ষেত্রে দেখো দেখো এই বডিটার উপর ফোর্স অ্যাক্ট করেছে উপরের দিকে, কিন্তু বডি ডিসপ্লেসমেন্ট হয়েছে এই দিক বরাবর, কোনো কারণে হয়েছে বডি ডিসপ্লেসমেন্ট এই দিক বরাবর। তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 180 ডিগ্রি, এই সরি 90 ডিগ্রি। তাহলে আমরা কি জানি? ওয়ার্ক ডান মানে কি? এফ ভেক্টর ডট এক্স ভেক্টর। সো এফ এক্স কস 90, কস 90 ভ্যালু কত? 0। সো এখানে ওয়ার্ক ডান 0 হয়েছে। তো তখন যদি হয় তখন এই এফ ফোর্সটাকে আমরা কি বলছি? না কার্যহীন বল বা ওয়ার্কলেস ফোর্স বা নো ওয়ার্ক ফোর্স। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার এরকম হয়, ফোর্স উপরের দিকে কাজ করছে, ডিসপ্লেসমেন্টের দিকে হচ্ছে, আপনি তো এটা ম্যাথামেটিক্যালি বলে দিলেন। ফিজিক্যালি হয়? হ্যাঁ হয়। ধরো তুমি একটা সুটকেস মাথার উপর নিয়ে হাঁটছো, তাহলে হাঁটছো কোন দিকে? এই ডাইরেকশন বরাবর, এই ডাইরেকশন বরাবর হাঁটছো আর সুটকেসটা মাথার উপরে আছে। তাহলে সুটকেসটার যে ওয়েট, যে ওজন, সেই ফোর্স কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। তাহলে ফোর্স কাজ করছে নিচের দিকে আর সুটকেসের মুভমেন্ট ঘটছে এইদিকে। তাহলে এই নিচের দিকে গ্র্যাভিটেশন ফোর্স, সেই ডাইরেকশন আর এই ডিসপ্লেসমেন্ট ডাইরেকশনের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে গ্র্যাভিটেশন ফোর্স কেমন ওয়ার্ক ডান করছে? না সেই গ্র্যাভিটেশন ফোর্সটা সেখানে নো ওয়ার্ক ফোর্স হয়ে যাচ্ছে, কারণ কোনো ওয়ার্ক ডানই করছে না। গ্র্যাভিটেশন ফোর্সের ডাইরেকশন মানে ওয়েটের ডাইরেকশন আর ডিসপ্লেসমেন্ট ডাইরেকশনের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো সেখানে কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, সেক্ষেত্রে গ্র্যাভিটেশন ফোর্সটা কিন্তু হয়ে যাচ্ছে কি? নো ওয়ার্ক ফোর্স। ওকে, আবার ধরো এরকম হতে পারে, ধরো তুমি এখানে ফোর্স দিচ্ছ এই এম মাসটার উপর, ধরো তুমি ফোর্স দিচ্ছ, এফ ফোর্স দিচ্ছ। এফ ফোর্স দেওয়া সত্ত্বেও কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, নো ডিসপ্লেসমেন্ট, কোনো সরণ শূন্য। তাহলে সরণ যদি শূন্য হয়ে যায়, এফ ডট এক্স, এক্স যদি 0 হয়ে যায়, তাহলে কত? এফ আর এক্স এর মধ্যে অ্যাঙ্গেল ধরলে আমি থিটা ধরে নিয়েছি, তো ওদের এক্স যদি 0 হয়ে যায় পুরো ফ্যাক্টরটা কি? 0, কি তাই তো? অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু ওয়ার্ক ডান 0 হচ্ছে। তখন আমরা এই ফোর্সটাকে আমরা কি বলছি? না কার্যহীন বল বা নো ওয়ার্ক ফোর্স কিন্তু বলছি। কি ক্লিয়ার?
তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু আমরা নো ওয়ার্ক ফোর্সের কনসেপ্ট পাই। এক নম্বর হচ্ছে যদি ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্ট ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যায়, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলারভাবে থাকে, তখন ফোর্সের কিন্তু কম্পোনেন্ট এই ফোর্স কিন্তু কোনো রকম ওয়ার্ক ডান করে না। সেক্ষেত্রে ওয়ার্ক ডানটাকে আমরা জিরো, মানে ওয়ার্ক ডান আমরা কত পাই জানেন, সেক্ষেত্রে জিরো পাই। যেহেতু জিরো পাই তখন ওই ফোর্সটাকে আমরা কি বলছি, নো ওয়ার্ক ফোর্স। আবার সেকেন্ডারিলি আমরা কোনো একটা জায়গায় ফোর্স দিচ্ছি, বাট ফোর্স দেওয়া সত্ত্বেও ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, যদি সেরকম যদি হয় তখন আমরা সেক্ষেত্রে যেহেতু ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, টোটাল ওয়ার্ক ডান জিরো হচ্ছে, তখন ওই ফোর্সটাকে আমরা কি বলছি না, নো ওয়ার্ক ফোর্স বলছি। সো এর কেন একটা এক্সাম্পল, হ্যাঁ দেখো, ধরো একটা তোমার বাড়ির যে দেওয়াল আছে, সেই দেওয়ালে তুমি জোরে ঠেলছো, তো দেওয়ালটা তোমার জন্য মুভ করছে না, সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট জিরো, সেক্ষেত্রে তোমার ফোর্সটা কি হচ্ছে না, নো ওয়ার্ক ফোর্স হয়ে যাচ্ছে, অর্থাৎ কার্যহীন বল হয়ে যাচ্ছে। কি বোঝা গেল? তাহলে আমরা কার্যহীন বলের কনসেপ্ট আমরা বুঝে ফেললাম। এবার আমরা চলে আসবো কৃতকার্যের একক এবং মাত্রা, ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ওয়ার্ক ডান। দেখো, ওয়ার্ক ডান মানে আমরা অ্যাকচুয়ালি কি পেয়েছি? ওয়ার্ক ডান মানে অলরেডি আমরা দেখে ফেলেছি, ওয়ার্ক ডান বা কৃতকার্য ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা ওয়ার্ক ডান ইউনিট বার করার সময়তে আমরা ফোর্সের ইউনিটের সঙ্গে ডিসপ্লেসমেন্ট ইউনিটে মাল্টিপ্লাই করব। তো এসআই সিস্টেমে কেমন হবে না, এসআই সিস্টেমে ফোর্সের ইউনিট কত, নিউটন, আর ডিসপ্লেসমেন্ট ইউনিট কত, মিটার। তো নিউটন ইন্টু মিটার। এই নিউটন ইন্টু মিটারকে আমরা সিঙ্গেল ওয়ার্ডে কি বলছি, জুল। সিজিএস ইউনিট কত হবে? ফোর্সের সিজিএস ইউনিট তোমরা জানো প্রত্যেকে, ডাইন। ডিসপ্লেসমেন্ট ইউনিট কত, সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে, ডাইন সেন্টিমিটার। এই ডাইন সেন্টিমিটার সিঙ্গেল ওয়ার্ড আমরা কি বলছি, আর্ক। এফপিএস ইউনিট কি হবে? এফপিএস ইউনিট ফোর্সের ইউনিট জানো পাউন্ডাল, আর ডিসপ্লেসমেন্ট ইউনিট কত, ফুট। তাহলে কত হচ্ছে, ফুট পাউন্ডাল। এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাবসলিউট ইউনিট, পরম একক। ডাইমেনশন কি হবে? ফোর্সের ডাইমেনশন কত বলো, এফ এর ডাইমেনশন ইন্টু ডিসপ্লেসমেন্ট এল এর ডাইমেনশন। এফ এর ডাইমেনশন তোমরা প্রত্যেকে জানো, এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা কি হয়ে গেল না, ওয়ার্ক ডানের ডাইমেনশন। আমাদের এখানে একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিসকে মনে রাখার দরকার হয়ে পড়ে, সেটা হচ্ছে এই জুল, অর্থাৎ এই জুল এবং আর্গের মধ্যে রিলেশনটা মনে রাখার দরকার হয়ে পড়ে, নিউমেরিক্যাল করতে গিয়ে খুব কাজে লাগে। তো এটা মনে রাখতে হবে, 1 জুল ইকুয়াল টু কত, 10⁻7 আর্গ। এবং আরও একটা রিলেশন, এই আর্গের সঙ্গে ফুট পাউন্ডাল রিলেশন, এটাকেও কিন্তু কখনো কখনো ম্যাথামেটিক্সে কিন্তু খুব কাজে লাগে, নিউমেরিক্যালস করার সময় খুব কাজে লাগে। তো 1 ফুট পাউন্ডাল ইকুয়াল টু 4.214 × 10⁵ আর্গ, এটা আমাদের মনে রাখতে হবে। তুমি ক্যালকুলেট করে দেখেও নিতে পারো যে 1 জুলের কারেসপন্ডিং আর্গ কত হয়, এবং 1 মিটারের কারেসপন্ডিং সেন্টিমিটার কত হয়, সেটাকে মাল্টিপ্লাই করলে দেখবে 10⁻7 আর্গই আসছে। এবং একইভাবে 1 ফুট, এই 1 পাউন্ডালের কারেসপন্ডিং আর্গ কত হয় তুমি ক্যালকুলেট করে বসাও, এবং 1 ফুটের কারেসপন্ডিং সেমি কত হয় তুমি ক্যালকুলেট করে বসাও, দেখো তুমি 4.214 × 10⁵ আর্গই তুমি পাবে। তো এই দুটো রিলেশনকে একটুখানি মনে রাখতে হবে, কারণ আমাদের নিউমেরিক্যালস করার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। এবার আমরা চলে আসবো লেখচিত্রের সাহায্যে প্রকাশ, রিপ্রেজেন্টেশন অফ ওয়ার্ক ডান বাই গ্রাফ। গ্রাফের সাহায্যে আমরা ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করব। ওকে, দেখো এখানে একটা ছবি দেখিয়েছি, এম মাসের উপর এফ ফোর্স অ্যাক্টিভেট হয়েছে, এর ফলে ফোর্সের ডাইরেকশন বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে কত, এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে। সুতরাং এখানে বুঝতে পারছো যে ওয়ার্ক ডান বা কৃতকার্য কত হয়েছে, এফ ভেক্টর ডট এক্স ভেক্টর, মানে এফ এক্স কস 0 ডিগ্রি, কারণ এক্স যেহেতু এফ এর দিক বরাবর আছে, কস 0 ডিগ্রি মানে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, এটা হয়েছে। তো এই ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্সকে আমরা গ্রাফের সাহায্যে কি করে বার করবো? আচ্ছা বলো, আমি ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের আমি দুটো অ্যাক্সিস টানলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স, এবং এক্স অ্যাক্সিস বরাবর ধরো ডিসপ্লেসমেন্টকে আমি প্লট করলাম। তো দেখো, আমি এখানে কন্টিনিউয়াসলি থ্রু আউট যতক্ষণ ফোর্স দিয়েছি ততক্ষণই এফ ভ্যালুরই ফোর্স দিয়ে গেছি। এবং প্রত্যেক ক্ষেত্রে যখন এই এম মাসটা এখান থেকে এরম যে এখান থেকে এইখানে এসছে, তখনও এফ ফোর্স ছিল এখান থেকে এখানে গেছে, তখন এফ ফোর্স এখান থেকে এখানে গেছে, তখন এফ ফোর্স এখান থেকে এখানে এসছে, তখন কন্টিনিউয়াসলি এফ ফোর্স দিয়ে গেছি। তাহলে ডিসপ্লেসমেন্ট ক্রমশ বেড়েছে, 1 2 3 4 5 এইভাবে ডিসপ্লেসমেন্ট বেড়েছে।
বাট ডিসপ্লেসমেন্ট বাড়া সত্ত্বেও কিন্তু ফোর্সের ভ্যালু কিন্তু আমি চেঞ্জ করিনি। ফোর্স দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এফ আছে, এখানেও এফ, এখানেও এফ, এখানেও এফ, এখানেও এফ, এখানেও এফ, এখানেও প্রত্যেকটা ক্ষেত্রে ফোর্সের ভ্যালু এফ আছে। এই হাইটটা হচ্ছে এফ, একইভাবে এই হাইটটা হচ্ছে এফ, এখানে কোনো একটা হাইট নাও, এই হাইটটা হচ্ছে এফ, ঠিক আছে, এই হাইটটা হচ্ছে এফ, প্রত্যেকটা হাইটই এফ। এফের ভ্যালু আমি চেঞ্জ করিনি। কত অব্দি গেছি না, ধরলাম এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, এইটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু। যখন এক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে তত অবধি কিন্তু আমার ফোর্স কত ছিল, এফই ছিল। তাহলে গ্রাফের প্লটটা কেমন হবে, এরকম ধরনের একটা স্ট্রেট লাইন হয়েছে, যে বল সরণ লেখচিত্র এটা হয়েছে, বল সরণ লেখচিত্র, ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ হয়ে গেছে। এবার দেখো এই ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ, এই যে ডিসপ্লেসমেন্ট এক্স অ্যাক্সিস বরাবর যে ডিসপ্লেসমেন্ট আমি প্লট করেছি, এই ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসের সঙ্গে কোন এরিয়াটা প্লট করেছে, এই এরিয়াটা প্লট করেছে না? তো এই এরিয়াটা মানে কোন এরিয়া, ও এ বি সি অংশের এরিয়া, এরিয়া অফ ও এ বি সি পার্ট কত, এই লেন্থটা কত বলো, এই লেন্থটা হচ্ছে কত, এফ, আর এই লেন্থটা নিচের লেন্থটা কত, এক্স, তাহলে এফ ইন্টু এক্স। দেখো তুমি আগেই বার করে রেখেছিলে কি তো করছে এফ এক্স, তাহলে এখানেও তুমি দেখো এই এরিয়াটাও ভ্যালু পেলে কত, এফ এক্স। তাহলে আমরা কি কনক্লুশন আসতে পারি এটাই, যে বল, কি কনক্লুশনে আসতে পারি এটাই, যে বল সরণ লেখচিত্র সরণ অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল তৈরি করে তা কৃতকার্যকে প্রকাশ করে। দ্যাট মিনস দ্য এরিয়া formed by the force displacement graph with displacement axis represent work done. ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ কোনটা, এইটা হচ্ছে আমার ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ। তাহলে এইটা যদি আমার ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ হয়, এই গ্রাফটা নিচের এক্স অ্যাক্সিসের সঙ্গে কতটা এরিয়া তৈরি করেছে, ও এ বি সি এরিয়া তৈরি করেছে। সেই জন্য বলা হচ্ছে ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসের সঙ্গে যে এরিয়াটা তৈরি করছে, সেই এরিয়াটাকে আমরা কি বলছি না, সেই এরিয়ার ভ্যালুটাই কাকে আইডেন্টিফাই করছে, ওই ফোর্স যে ওয়ার্ক ডান করছে সেই ওয়ার্ক ডানকে আইডেন্টিফাই করছে। কি বোঝা গেল? অর্থাৎ যখনই আমাদের ওয়ার্ক ডান জানতে চাইবে তখন আমরা কি করবো, ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ আঁকবো, সেই গ্রাফটা ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসের সঙ্গে কতটা এরিয়া তৈরি করছে সেই এরিয়াটাকে আমরা বার করবো, তাহলে কি হয়, ওয়ার্ক ডানের ভ্যালু বেরিয়ে চলে আসবে। ওকে, তাহলে আমরা লেখচিত্রের সাহায্যে আমরা ওয়ার্ক ডানকে আমরা রিপ্রেজেন্ট কিন্তু করলাম। ওকে, তাহলে আশা করি এত অবধি ওয়ার্ক এনার্জি পাওয়ারে যেটুকুন জিনিসগুলো, মেনলি আমরা এনার্জি পাওয়ার এখনো পড়িনি, শুধুমাত্র ওয়ার্ক ডান বা কার্যই পড়ছি। এত অবধি যতটা পড়লাম ততটা আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। চলে আসবো আমরা নেক্সট টপিকে আমরা আলোচনা করবো পাওয়ারকে নিয়ে, ক্ষমতাকে নিয়ে আলোচনা করবো। এতক্ষণ আমরা কি নিয়ে আলোচনা করলাম না, ওয়ার্ক ডান বা কৃতকার্যকে নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব পাওয়ার বা ক্ষমতাকে নিয়ে আলোচনা করবো। পাওয়ার কি, দেখো পাওয়ার ডেফিনিশন আমরা কিভাবে দেব। পাওয়ার হচ্ছে কৃতকার্যের হারকে কি বলা হয়, ক্ষমতা বলা হয়। কেমন হার না, সময়ের সাপেক্ষে। হার বললে এখানে উল্লেখ করতে হবে কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে কৃতকার্যের হারকে ক্ষমতা বলা হয়। দ্যাট মিনস টাইম রেট অফ ওয়ার্ক ডান হচ্ছে কি পাওয়ার। অর্থাৎ কৃতকার্যকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই তাকে আমরা কি বলছি, ক্ষমতা। যে যত কম সময়ে একই পরিমাণ ওয়ার্ক করতে পারবে, কার্য করতে পারবে, তার ক্ষমতা তত বেশি। আর যে যত বেশি সময় নেবে একই পরিমাণ কাজ করার জন্য, তার ক্ষমতা কি তত কম। ওকে, তো আমরা বেসিক্যালি ক্ষমতা ওয়ার্ক যখন পড়েছিলাম তখন ওয়ার্ককে আমরা ভেক্টরিক্যালি কিভাবে করেছিলাম না, দুটো ভেক্টর ডট প্রোডাক্ট দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, একটা হচ্ছে ফোর্স ভেক্টর, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো ফোর্স ভেক্টর এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডট প্রোডাক্ট দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। দ্যাট মিনস ডাব্লিউ ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর। তো আমরা পাওয়ার মানে কি বললাম, ওয়ার্ক ডান বাই টাইম। এখানে পাওয়ার পি ইকুয়াল টু, যেহেতু পাওয়ার পি ইকুয়াল টু কত, ডাব্লিউ বাই টি, অতএব পি ইকুয়াল টু ডাব্লিউর জায়গায় আমি কত বসতে পারি, এফ ভেক্টর ডট এস ভেক্টর বসতে পারি বাই টি।
এখন ভেবে দেখো এফ ভেক্টর ডট এস ভেক্টর বাই টি, একে লিখতে পারি এফ ভেক্টর ডট এস ভেক্টর বাই টি। এই এস ভেক্টর বাই টি এই যে টার্মটা, এই টার্মটা খুব চেনা টার্ম মনে হচ্ছে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট টাইম করলে আমরা কি পাই? ভেলোসিটি পাই। সো এফ ভেক্টর ডট ভি ভেক্টর। তাহলে পাওয়ারকেও আমরা দুটো ভেক্টর ডট প্রোডাক্ট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। পি ভেক্টর ইকুয়াল টু এফ ভেক্টর ডট ভি ভেক্টর। তোমরা জানো যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্টকে আমরা কি বলি না, একটা স্কেলার রাশি বলি বা একটা স্কেলার কোয়ান্টিটি বলি। তাহলে পাওয়ার বা ক্ষমতা এক ধরনের কেমন ধরনের কোয়ান্টিটি? এটা স্কেলার কোয়ান্টিটি। অর্থাৎ ক্ষমতা, আমরা এখানটা একটু লিখে রাখি, ক্ষমতা পাওয়ার ইজ আ স্কেলার কোয়ান্টিটি। বাংলাটা লিখলাম না, তোমরা যারা বাঙালি ভার্সন তারা বাংলাটা লিখে নেবে যে ক্ষমতা হচ্ছে একটা কি, একটা স্কেলার রাশি। ওকে, তাহলে যদি আমরা ল্যাঙ্গুয়েজে বলি তাহলে ক্ষমতা ইকুয়াল টু কি বলবো না, ক্ষমতা ইকুয়াল টু বলবো প্রযুক্ত বল, অ্যাপ্লাইড ফোর্স এবং ভেলোসিটির মাল্টিপ্লিকেশন। এবার ধরো আমি এখানে একটা ছবি এঁকেছি, দেখো এম মাসের উপর আমি এফ ফোর্স অ্যাপ্লাই করেছি কোন ডাইরেকশনে, দেখতেই পাচ্ছ ডাইরেকশনটা কোন ডাইরেকশনে আছে। কিন্তু ফোর্সের ডাইরেকশন বরাবর এম মাসের মুভমেন্ট হয়নি। কোন দিক বরাবর মুভমেন্ট হচ্ছে? এই দিক বরাবর মুভমেন্ট হয়েছে, এই যে এই ডাইরেকশনটা বরাবর মুভমেন্ট হয়েছে। যেদিক বরাবর মুভমেন্ট হচ্ছে সেদিক বরাবর ভেলোসিটি পেয়েছে, তো ভেলোসিটি ডাইরেকশনটা আমি ওইদিকেই এঁকেছি, ভি হয়েছে। তাহলে এফ ভেক্টর আর ভি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? থিটা। তাহলে পাওয়ার এখান থেকে পাওয়ার ক্যালকুলেট করবো এফ ভেক্টর ডট ভি ভেক্টর মানে এফ ভি কস থিটা, কারণ আমরা জানি এ ভেক্টর ডট ভি ভেক্টর মানে কত? এ ভি কস থিটা হয়। সো পাওয়ার পি ইকুয়াল টু কত পেয়ে গেলাম? এফ ভেক্টর ডট ভি ভেক্টর মানে এফ ভি কস থিটা আমরা পেয়ে গেলাম। ওকে, এবার পাওয়ারকে আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করে ফেললাম, পাওয়ারকে আমরা ডিফাইন করে ফেললাম। এবার চলে আসবো পাওয়ারের ইউনিট এবং ডাইমেনশনে চলে আসবো। দেখো যেহেতু পাওয়ার মানে হচ্ছে ডাব্লিউ বাই টি এবং পাওয়ার মানে হচ্ছে এফ ইন্টু ভি, তাহলে আমরা পাওয়ারকে এই ডেফিনেশনগুলোর ফর্মেই এর ইউনিটকে রিপ্রেজেন্ট করব। দেখো সিজিএস ইউনিট কি, এগুলো যে ইউনিটগুলো করেছি এগুলো সবই কিন্তু অ্যাবসলিউট ইউনিট, পরম একক। ওকে, এগুলো সব পরম একক। সিজিএস ইউনিট কি না, ডাব্লিউর সিজিএস ইউনিট আর্ক, টি হচ্ছে সেকেন্ড, তাহলে আর্ক পার সেকেন্ড। অর্থাৎ এই আর্ক পার সেকেন্ড কথাটা মানে কি, এক সেকেন্ডে ওয়ান আর্ক কার্য করতে পারে। দ্যাট মিনস ওয়ান আর্ক ওয়াক ইজ টু বি ডান ইন পার সেকেন্ড। অর্থাৎ এক সেকেন্ডে, প্রতি সেকেন্ডে এক আর্ক করে কার্য করতে পারে। এসআই ইউনিট কি? জুল পার সেকেন্ড, কারণ ডাব্লিউর ইউনিট কত? জুল। এসআই ইউনিট বাই সেকেন্ড, জুল পার সেকেন্ড। একে আমরা সিঙ্গেল ওয়ার্ডে কি বলি? ওয়াট। হয়েছে, জুল পার সেকেন্ড হচ্ছে ওয়াট। তাহলে এক্ষেত্রে যদি এই আকারে লিখি তাহলে কি লিখবো? এক সেকেন্ডে এক জুল কার্য করতে পারে, ওয়ান জুল ওয়ার্ক ইজ টু বি ডান পার সেকেন্ড। আর এফপিএস ইউনিট কি বলো? ফুট পাউন্ডাল পার সেকেন্ড, মানে কি এক সেকেন্ডে ওয়ান ফুট পাউন্ডাল ওয়াক কিন্তু করতে পারে। দ্যাট মিনস ওয়ান ফুট পাউন্ডাল ওয়াক ইজ টু বি ডান পার সেকেন্ড। ওকে, এবার চলে আসবো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কনভেনশনাল ইউনিট, ব্যবহারিক একক। যে একক সব থেকে বেশি ব্যবহার হয় তাকে আমরা কি বলি? ব্যবহারিক একক, কনভেনশনাল ইউনিট। তো কনভেনশনাল ইউনিট কি? কনভেনশনাল ইউনিট হচ্ছে হর্স পাওয়ার। একে বাংলায় বলে অশ্ব ক্ষমতা। হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা। কিভাবে ডিফাইন করা হয়? বলছে এক সেকেন্ডে যদি 150 ফুট পাউন্ডাল কেউ কার্য করতে পারে তার ক্ষমতাকে আমরা কি বলছি? 1 হর্স পাওয়ার। অর্থাৎ 550 ফুট পাউন্ডাল ওয়ার্ক ইজ টু বি ডান ইন 1 সেকেন্ড। ইফ যদি এরম করে তাহলে সেই ওয়ার্ক ডানকে আমরা কি বলছি না? 1 হর্স পাওয়ার। সুতরাং হর্স পাওয়ার ইউনিটটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ইউনিট, কারণ ইঞ্জিনের ক্ষমতাকে পরিমাপ করার সময়তে আমরা হর্স পাওয়ার দিয়ে পরিমাপ করি। বিভিন্ন যে সমস্ত বড় বড় ভেহিকেলস আছে সেই সমস্ত ভেহিকেলসের গায়ে এই হর্স পাওয়ার কথা লেখা যায়, কত হর্স পাওয়ারের এটা গাড়ি। তো হর্স পাওয়ার মানে হচ্ছে 550 ফুট পাউন্ডাল পার সেকেন্ড। এক সেকেন্ডে 550 ফুট পাউন্ডাল সে ওয়ার্ক ডান করতে পারছে। ওকে, তাহলে পাওয়ার খুব অল্প পরিমাণই আছে আমাদের, সুতরাং আমরা পাওয়ারটা বুঝে নিলাম। এইবার আমরা চলে আসবো নেক্সট টপিকে। নেক্সট টপিকে আমরা কি নিয়ে আলোচনা করব না? শক্তি বা এনার্জি নিয়ে আলোচনা করব। চলে আসি শক্তির পার্টে। শক্তি কি জিনিস? এনার্জি ইজ নাথিং বাট কার্য করার সামর্থ্য, কার্য করার সামর্থ্য, এবিলিটি টু ওয়ার্ক। অর্থাৎ যদি আমরা এই কৃতকার্য এবং শক্তিকে বলি, দুটোকে পাশাপাশি রাখি, তাহলে দেখবো এটা দুজনে একই জিনিস। কেন স্যার এরকম বলছেন? অ্যাকচুয়ালি শক্তি থাকলেই আমরা কৃতকার্য করতে পারি। আর যদি কৃতকার্য মানে শক্তি থাকলেই আমরা কৃতকার্য করি, আর যদি
কৃতকার্য করার দরকার হয়, কৃতকার্য যদি আমরা কোনো বস্তুর উপর করি, সেই কৃতকার্য বস্তুর মধ্যে কী রূপে সঞ্চিত হতে পারে? শক্তি রূপে সঞ্চিত হতে পারে। সেই কৃতকার্য বস্তুর মধ্যে কী রূপে প্রকাশ পেতে পারে? শক্তি রূপে প্রকাশ পেতে পারে। অর্থাৎ শক্তি এবং কৃতকার্য হচ্ছে একই কয়েনের এপিট আর ওপিট। যখন আমরা শক্তি রূপে পাচ্ছি তখন জানতে হবে কৃতকার্যের জন্যই ওই শক্তিটা পেয়েছি, আর যখন আমরা কৃতকার্য করছি তখন বুঝে নিতে হবে ওই কৃতকার্যটা শক্তি রূপে সঞ্চিত হচ্ছে বা প্রকাশ পাচ্ছে। কি বোঝা গেল? অর্থাৎ একটা কয়েনের এপিট আর ওপিট হচ্ছে একদিকে এনার্জি আর একদিকে হচ্ছে কি ওয়ার্ক ডান। সেই জন্য আমরা কি বলছি? কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলছি। আর এই কারণের জন্য শক্তির ইউনিট এবং কৃতকার্যের ইউনিট এবং ডাইমেনশন সব সেম। ওকে, দেখো শক্তি এবং কৃতকার্যের মাত্রা এবং একক কিন্তু কি একই। লিখে রেখেছি ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জি সেম, বিকজ কারণ তারা একই জিনিস, আমরা দু রূপে কিন্তু কি দেখছি। আমাদের প্রকৃতিতে বিভিন্ন রকমের শক্তি আছে, ভেরিয়াস টাইপস অফ এনার্জি আছে। লাইট এনার্জি, সাউন্ড এনার্জি আছে, নিউক্লিয়ার এনার্জি আছে, হাইড্রো ইলেকট্রিক এনার্জি আছে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি আছে, ম্যাগনেটিক এনার্জি আছে, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি আছে, জিওথার্মাল এনার্জি আছে, সোলার এনার্জি আছে, উইন্ড এনার্জি আছে, নিউক্লিয়ার এনার্জি আছে, আরও কত কত এক্সাম্পল আছে, সেগুলো হয়তো আমাদেরই কারোর নলেজে পুরোটা নেই। কিন্তু অর্থাৎ শক্তির ভ্যারাইটি প্রচুর, বাট আমাদের সিলেবাসের মধ্যে কিন্তু একটি বিশেষ ধরনের শক্তিকে নিয়ে আলোচনা করার কথা বলা আছে। সেটা কি না? মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিকে নিয়ে আলোচনা করার কথা বলা আছে। ওকে, যান্ত্রিক শক্তি কি জিনিস দেখো, আমরা হেডিং করেছি মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কি না? দ্য এনার্জি ডিউ টু ভেলোসিটি, শেপ অ্যান্ড পজিশন। যদি কোনো বস্তু তার বেগের জন্য, তার আকারের জন্য, তার অবস্থানের জন্য শক্তি অর্জন করে, তখন সেই শক্তিটাকে আমরা কি বলছি? মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। আরেকবার বলছি যে যদি কোনো বস্তু বা বস্তু সংস্থা তার নিজের বেগের জন্য, ভেলোসিটির জন্য, ডিউ টু ইটস ওন ভেলোসিটি, নিজের শেপের জন্য, ডিউ টু ইটস ওন শেপ, এবং ডিউ টু ইটস ওন পজিশন, তার অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে, সেই শক্তিটাকে আমরা কি বলছি? না, তার মধ্যে যান্ত্রিক শক্তি। অর্থাৎ বেগ, আকার, অবস্থানের জন্য যে শক্তি লাভ করে তাকে আমরা কি বলছি? যান্ত্রিক শক্তি। ওকে, তা যান্ত্রিক শক্তিকে আমরা ডিফাইন করে ফেললাম। এবার যান্ত্রিক শক্তিকে আমরা ক্লাসিফাই করব। যান্ত্রিক শক্তিকে ক্লাসিফাই করার ক্ষেত্রে আমাদের যান্ত্রিক শক্তির ডেফিনেশনটা খুব কাজে লাগবে। দেখো মেকানিক্যাল এনার্জিকে আমরা ক্লাসিফাই করছি, মেকানিক্যাল এনার্জিকে মেনলি দুটো পার্টে ভাগ করা হয়। যে দুটো পার্টে ভাগ করা হয় সেই দুটো আমরা পার্ট প্রত্যেকেই জানি। প্রথম পার্ট কি না? গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। সেকেন্ড ওয়ান কি? পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। গতিশক্তি কাকে বলে এবং স্থিতিশক্তি কাকে বলে এটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না, কারণ ডেফিনিশন থেকে আমরা পেয়ে গেছি যে কোনো বস্তু যদি গতির কারণের জন্য যে যান্ত্রিক শক্তি অর্জন করে তাকে আমরা কি বলছি? গতিশক্তি। অর্থাৎ ডিউ টু ইটস ওন ভেলোসিটি, ইফ এ বডি গেইন সাম অ্যামাউন্ট অফ মেকানিক্যাল এনার্জি, দ্য মেকানিক্যাল এনার্জি ইজ নোন অ্যাজ কাইনেটিক এনার্জি। একইভাবে কোনো বস্তু যদি তার অবস্থানের কারণের জন্য, তার আকারের কারণের জন্য যে শক্তি অর্জন করে, তখন সেই শক্তিটাকে আমরা কি বলছি? পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। ইফ এ বডি গেইন সাম অ্যামাউন্ট অফ মেকানিক্যাল এনার্জি ডিউ টু ইটস ওন শেপ অ্যান্ড ডিউ টু ইটস ওন position, gravitational position, then the energy, that mechanical energy is known as potential energy. অর্থাৎ বস্তুর আকার এবং অবস্থানের জন্য অর্জিত শক্তি, আর এটা হচ্ছে বস্তু শুধু গতির জন্য, ডিউ টু ইটস ওন ভেলোসিটি আর ডিউ টু শেপ অ্যান্ড পজিশন। ওকে, আবার দেখো স্থিতিশক্তিকে আবার পুনরায় আমরা দুটো ভাগে ভাগ করলাম। কি কি না? স্থিতিস্থাপক স্থিতিশক্তি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, এবং অভিকর্ষীয় স্থিতিশক্তি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তো এই স্থিতিস্থাপক স্থিতিশক্তি এবং গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি জিনিস, এটাও আমরা পোটেনশিয়াল এনার্জি ডেফিনেশনে কিন্তু স্থির হয়েছিল। কারণ ওখানে বলেছিলাম যে কোনো একটা বডি তার অবস্থানের জন্য এবং আকারের জন্য যে শক্তি অর্জন করে তাকে পোটেনশিয়াল এনার্জি বলেছিলাম। তো এক্ষেত্রে সেইটাকে আমরা দুটো পার্টে ক্লাসিফাই করে দিলাম। কোনো একটা বস্তু তার আকারের জন্য যে শক্তি অর্জন করে, দ্য এনার্জি ডিউ টু দ্য শেপ অফ এ বডি, বস্তুর আকৃতি বা আকারের জন্য যে শক্তি অর্জন করে তাকে আমরা কি বলছি? না, স্থিতিস্থাপক স্থিতিশক্তি। আর কোন একটা বস্তু তার অবস্থান কোথায় ক্ষেত্রে না, মহাকর্ষীয় ক্ষেত্রে তার অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে, সেই শক্তিটাকে আমরা কি বলছি? না, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা অভিকর্ষীয় স্থিতিশক্তি। The energy due to the position in gravitational field of a body is known as gravitational potential energy. অর্থাৎ স্থিতিশক্তি দু রকমের, স্থিতিস্থাপক স্থিতিশক্তি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, আর দু নম্বর হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা অভিকর্ষীয় বা মহাকর্ষীয় স্থিতিশক্তি। ওকে,
অ্যাজ ফর এক্সাম্পল আমি দেখে নিই জিনিসটা কিরকম। ধরো এই একটা ধনুক আছে, হয়েছে, তো এখানে একটা তীর লাগানো আছে, জাস্ট তুমি এই তারেতে তীরটা লাগিয়ে যদি ঠেকিয়ে ছেড়ে দাও, তাহলে কি তীরটা যাবে? উত্তর হচ্ছে যাবে না। কিন্তু ওই তারটাকে যদি বিকৃত করো, অর্থাৎ ডিফর্ম করে টানো, টেনে যদি এটাকে ছাড়ো, তখন কিন্তু তীরটা কিন্তু বেরিয়ে চলে যাবে। কেন না? অ্যাকচুয়ালি ধনুকের যে আগের যে শেপ ছিল, সেই শেপের কারণের জন্য ওখানে একটা কিন্তু এনার্জি স্টোর ছিল বললে ভুল হবে, ওই শেপটাকে বিকৃত করার জন্য একটা কিন্তু এনার্জি ওর মধ্যে স্টোর হয়েছে। এবার যখন ওটাকে ছেড়ে দিচ্ছি, তখন ওই স্টোর্ড এনার্জিটা তীরের মধ্যে কি রূপে কাজ করছে না, গতি শক্তি রূপে প্রকাশ পাচ্ছে, কাইনেটিক এনার্জি রূপে প্রকাশ পাচ্ছে। তাহলে এখানে আকৃতির পরিবর্তনের জন্য, ডিউ টু চেঞ্জ ইন শেপ, এর জন্য কিন্তু কি ও কিন্তু একটা এনার্জি গেইন করলো। ঠিক একইভাবে একটা বস্তু গ্রাউন্ডে আছে, এম ভরে একটা বস্তু গ্রাউন্ডে আছে, এর কিন্তু স্থিতিশক্তি কিন্তু 0। আর এই বস্তুটা ধরো ওই একই এম ভরের বস্তুটা ধরো 5তলা বাড়ির উপর বসে আছে, তার কিন্তু হিউজ অ্যামাউন্টের পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল স্টোর হয়ে আছে। ওকে, কারণ এর পজিশন দুটো আলাদা। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, স্যার বুঝলেন কি করে আলাদা হয়ে আছে? দেখো, এই এম ভরে বস্তুটাকে সামান্য যদি এদিকে একটু সরিয়ে দেওয়া হয়, ও কিন্তু ওখানেই দাঁড়িয়ে থাকবে। কিন্তু এই এম ভরে বস্তুটাকে সামান্য যদি সরিয়ে দেওয়া হয়, ও কিন্তু নিচের দিকে পড়ে যাবে। তো নিচের দিকে যে মুভ করছে, এই যে নিচের দিকে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এই ডিসপ্লেসমেন্টের জন্য আমরা তোকে কোনো ফোর্স দিইনি, ও নিজে থেকেই চলে আসছে। ভাই এ তো এম ভরে বস্তুটাকে আমি সরিয়ে দিই, ও নিজে থেকে তো মাটির ভেতরে ঢুকে যাচ্ছে না। কেন ঢুকে যাচ্ছে না? এর কারণ হচ্ছে এই এম ভরের বস্তুটার মধ্যে একটা এনার্জি স্টোর হয়ে আছে, সেই স্টোর হওয়া এনার্জিটাই ও ইউজ করে ও কিন্তু নিচের দিকে নেমে পড়তে পারছে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে গ্রাউন্ডে থাকার জন্য ওর পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি 0 অবস্থায় আছে, ওর মধ্যে কোনো এনার্জি স্টোর হয়ে নেই। আর এনার্জি স্টোর হয়ে নেই বলেই ও কিন্তু আর কোনো দিকে মুভ করতে পারছে না। মুভ করার জন্য যে গতিশক্তি দরকার, সেই গতিশক্তি সাপ্লাই পাচ্ছে না, তাই মুভ করতে পারছে না। তো এক্ষেত্রে বডি কিন্তু নিচের দিকে মুভ করছে, কারণ ওর মধ্যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে আছে। আর ওই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এখানে কি রূপে প্রকাশ পাচ্ছে না, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি রূপে প্রকাশ পাচ্ছে। কি বোঝা গেল? অর্থাৎ আমরা এনার্জির ক্লাসিফিকেশনও কিন্তু কি করে ফেললাম। ওকে, তো আমরা মোটামুটি ওয়ার্ক এনার্জি পাওয়ারের অনেকটা পোর্শন কিন্তু স্টাডি করে ফেললাম। এরপরে নেক্সট ক্লাসে আমরা এই পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এই ডেরিভেশনগুলো আমরা দেখব। তো এই ক্লাসটা এত অবধি যতটা পড়ালাম তোমরা খুব ভালো করে স্টাডি করো। নেক্সট ক্লাসে আমরা এর নেক্সট পার্ট নিয়ে আবার আলোচনা করব, তোমাদের সঙ্গে আবার দেখা হবে।